টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে যাচ্ছে সে বিষয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। জনাব কবির, আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাচ্ছি যে ইসরায়েল ইরান যুদ্ধ, যেটা আসলে পাল্টাপাল্টি হামলার মধ্যে এখন চলছে, তো আসলে যুদ্ধ কোন দিকে যাচ্ছে? অনিশ্চিত গন্তব্যে যাচ্ছে। তার কারণ হলো, এই জন্য অনিশ্চিত বলছি যে ইরান আক্রমণের আগে ইসরায়েল যেটা ঘোষণা করেছিল, তারা দুটো লক্ষ্যমাত্রা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কথা বলছিলেন। একটা হচ্ছে যে তিনি ইরানের পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করতে চান, যাতে ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসাবে আবির্ভূত হতে না পারে। আর দ্বিতীয় দিন তিনি যে বলেছেন সেটা হচ্ছে যে তিনি ইরানে সরকার বা রেজিম চেঞ্জ, বর্তমান ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে। তো তার অর্থ দাঁড়ালো যে এই দুটোকে যদি আমরা লক্ষ্যমাত্রা হিসাবে ধরে নিই, তাহলে এই দুটো লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া ছাড়া কোনো উপায় থাকছে না। তার কারণ হলো যে ইরানের যে সামরিক বা পারমাণবিক ব্যবস্থাপনাটা আছে, সেটার ব্যাপারে ইসরায়েলি হুমকি এটা অনেকদিন ধরেই আছে। ইরান সেটা সম্পর্কে সচেতন। ইরান এটাও তারা জানতো যে 1981 সালে ইরাকে এই ধরনের পারমাণবিক প্রকল্প ইসরায়েল ধ্বংস করেছে। 2007 সালে সিরিয়াতে এই ধরনের পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছে। তো কাজেই ইসরায়েল এই ধরনের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে পারে, এই ধারণার ভিত্তিতেই কিন্তু আমার ধারণা ইরানিরা তাদের পারমাণবিক পরিকল্পনাটাকে সাজিয়েছিল। এবং পাশ্চাত্য জগতের যারা বিশেষজ্ঞ আছেন তারাও বলছেন যে এই প্রকল্প বা ইরানিদের এই প্রকল্পের যে ব্যবস্থাপনা, সেটা অনেক গভীর, এবং তারা ইরানিরা এই ধরনের চ্যালেঞ্জগুলোকে বিবেচনা নিয়েই তারা তাদের এই প্রকল্পগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তার অর্থ হচ্ছে, এবং সামরিকভাবে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে ইসরায়েলের একার পক্ষে মাটির অনেক গভীরে থাকা ইরানের এই ধরনের প্রকল্প পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। সেটা যদি ধ্বংস করতে হয় তাহলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণ করতে হবে। তো এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেনি সরাসরি, যদিও এটা এখন প্রকাশিত বা প্রচারিত যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এই ঘটনার কথা আগেই জানতেন, সেটা তিনি তার টুইটেও বলেছেন। তো কাজেই এখানে ইসরায়েল এই লক্ষ্যে যদি পৌঁছতে হয় যে ইরানের পারমাণবিক প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতে চায়, তাহলে সেটা বোধহয় লম্বা সময় লাগতে পারে। তার অর্থ হচ্ছে যে এটা যুদ্ধটা দীর্ঘস্থায়ী হওয়ার একটা আশঙ্কা থাকবে। দ্বিতীয় যে বিষয়টা তারা চাচ্ছেন, রেজিম চেঞ্জ বা ইরানের বর্তমান সরকার যারা আছেন, যে ব্যবস্থা আছে ইসলামিক ব্যবস্থা, সেটা তারা পরিবর্তন যদি করতে চান, সেটাও কিন্তু একটা অনিশ্চিত আমি বলবো যে লক্ষ্যমাত্রা। তার কারণ 2003 সালে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র এই রেজিম চেঞ্জ করবার জন্য চেষ্টা করেও আগে পর্যন্ত কিন্তু সেটা সফলতা দেখানো যায়নি। তো কাজেই ইরানের মতো একটা সিভিলাইজেশনাল স্টেট, যাদের পেছনে কয়েক হাজার বছরের সভ্যতার ইতিহাস আছে, এবং 1979 সালে ইসলামী এই রেভলিউশন বা বিপ্লবের পরে অনেক প্রতিকূলতার মধ্যে থাকার পরেও কিন্তু ইরানের বর্তমান সরকারি ব্যবস্থা বা বর্তমান ব্যবস্থাটা তারা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছেন। এখন অনেকেই বলছেন যে যেহেতু ইসরায়েল এবার তার আক্রমণের শুরুতেই ইরানের অনেকগুলো সামরিক কর্মকর্তা, প্রায় 20 জনের মতো একেবারে উপর পর্যায়ের সামরিক কর্মকর্তাকে তারা নিহত করেছেন। যেহেতু তারা তাদের পারমাণবিক প্রকল্পের অনেক বিশেষজ্ঞদেরকেই হত্যা করেছেন, এবং যেহেতু পারমাণবিক প্রকল্পগুলোর উপর ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন, সেই বাস্তবতায় হয়তো এই ধরনের সরকার পরিবর্তনের বিষয়টা চিন্তা আসতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ইরানের বাস্তবতা এবং সেই 79 সাল থেকে নানান প্রতিকূলতার মধ্যে ইরান যে পরিমাণ রেজিলিয়েন্স দেখিয়েছে, এখন ইসরায়েলি আক্রমণের মুখে ইরানি জাতীয়তাবাদের বিকাশ হওয়ারই সুযোগ বা সম্ভাবনা বেশি বলে আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে সরকার পরিবর্তনের মতো যে লক্ষ্যমাত্রাটা ধরা হয়েছে, সেটা আপাত দৃষ্টিতে মনে হয় না সহজলভ্য একটা
লক্ষ্যমাত্রা। তবে যদি যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যোগ দেয় এবং সেটা যদি আরো বড় আঞ্চলিক কোন সংঘাতের রূপ নেয়, তখন সেটা হয়তো ভিন্ন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আপাতত দৃষ্টি সেটা মনে হচ্ছে না। আর ইরানের দিক থেকে ইরান তার পাল্টা আক্রমণ যেটা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের উপর, মনে করা হয়েছিল যে তার প্রধান প্রধান সামরিক কর্মকর্তাদেরকে মেরে ফেলার পরে হয়তো ইরানের সামরিক সক্ষমতা তারা হারিয়ে ফেলবে। এখন মনে হচ্ছে যে ইরান হয়তো সেটা তাদেরকে রিগ্রুপ করে বা যারা আছে তাদেরকে সংগঠিত করে আবার পাল্টা আক্রমণের দিকে যাচ্ছে। তবে বাস্তবতা হলো যে যুদ্ধ যে কদিনই চলুক, ক্ষয়ক্ষতি যে ব্যাপক হচ্ছে এর কোনো সন্দেহ নাই, সেটা দুদিকেই। তবে এখানে বলে রাখা ভালো যে এই ইসরায়েলি আক্রমণটা একেবারেই আনপ্রভোকড এবং এটা আন্তর্জাতিক রীতিনীতির বিরুদ্ধ একেবারে। এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে যদি ইসরায়েল সফলতা পায়, তাহলে কিন্তু পৃথিবীর অনেক দেশের জন্যই তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপিত হওয়ার একটা সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি, যেটা আমাদের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এটা ভালো কোনো খবর হয়তো হবে না। এখন পর্যন্ত আপনি যে যুদ্ধের গতি প্রকৃতি দেখছেন, তাতে আপনার মনে হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কোন দিকে বেশি? ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ইরান ক্ষতিগ্রস্ত হলেও ধরেন 1980 সাল থেকে 88 সাল পর্যন্ত 8 বছর ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ইসরায়েল যদি বলেন 1973 সালের পরে, 1973 সালে ইজিপ্ট এবং ইসরায়েলের মধ্যে যে অক্টোবর যুদ্ধটা হয়েছিল, তারপর কিন্তু ইসরায়েলের মধ্যে আর কোনো ধরনের এই ধ্বংসযজ্ঞ দেখা যায়নি। এবারই প্রথম ইসরায়েলের মানুষ যুদ্ধের যে কুফলটা কি হতে পারে, যুদ্ধের চেহারাটা কত নিষ্ঠুর হতে পারে, এবারই বোধহয় তারা অনেক কাল পরে এই চেহারাটা দেখছেন। এই ইরানের উপর ইসরায়েলি একপাক্ষিক বা প্রিএমটিভ আঘাতটার পরে যখন ইরান প্রত্যাঘাত করছে, তখন কিন্তু ওখানেও ব্যাপক ক্ষতির কারণ হচ্ছে, জানমালও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে লোক হিসাবে ইরানে বেশি লোক মারা গেছে, গতকাল পর্যন্ত 240 জনের একটা সংখ্যা আমরা পেয়েছি। অন্যদিকে ইসরায়েলে গতকাল পর্যন্ত 24 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এটা বলে রাখা দরকার যে ইসরায়েলে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কম, কারণ তারা বহু আগে থেকেই বাড়িঘরগুলোতে তারা নিরাপদ জায়গা এটা নির্ধারণ করে রেখেছে। ইরানে যেটা নাই, যে কারণে ইরানে মানুষের জানের ক্ষতিটা বেশি হচ্ছে, মালের ক্ষতি তো অবশ্যই আছে। তবে দুই দিকেই হতাহত এবং জানমালের ক্ষতির বড় কারণ আমরা তো দেখতেই পাচ্ছি। আমরা দেখছি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় মানে একই বার্তা দেওয়া হচ্ছে তেহরানবাসীকে যে তারা যেন তেহরান ছেড়ে চলে যায়। তার মানে কি বড় ধরনের কোনো অ্যাটাকের পরিকল্পনা এই পক্ষ থেকে আসছে? এটা দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে যুদ্ধের সময় তো মনস্তাত্ত্বিক যুদ্ধও একটা যুদ্ধের অংশ, সেটাও ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই দিক থেকেই ইরানকে চাপে ফেলে একটা যুদ্ধবিরতি বা নেগোসিয়েশনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সেটা তো প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছেন। তো সেই দিক থেকে হয়তো মানুষজনকে ভয় পাওয়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে, সেটা হতে পারে একটা বিষয়। অথবা সত্যি সত্যি যদি ইরানে রেজিম চেঞ্জ চায়, সেখানে ইসরায়েলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি যৌথভাবে সামরিক উদ্যোগ গ্রহণ করে, সেই ক্ষেত্রেও মানুষজনকে সরে যাবার জন্য তারা হয়তো বলতে পারে, এবং সেটার লক্ষ্য হয়তো হবে রেজিম চেঞ্জ, অর্থাৎ ইরানের বর্তমান সরকার ব্যবস্থা যেটা আছে সেটাকে পরিবর্তন করে সেখানে আরেকটা শিখণ্ডী বা নতুন সরকার বসানোর উদ্দেশ্য যদি তাদের থাকে, সেই ক্ষেত্রে হয়তো তারা এই শহরকে মানুষজনকে সরে যেতে বলবে, যাতে করে সেখানে সামরিক অভিযান চালানো যেতে পারে। তবে এগুলো সবই এখনো পর্যন্ত আন্দাজ বা স্পেকুলেশনের মধ্যেই। আমরা পরাশক্তিগুলোর অবস্থান যেটি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটা সরাসরি ইসরায়েলের পক্ষে মানে অবস্থান নিয়েছে, কিন্তু আমরা যতটুকু জানি ইরানের যে অ্যালাই বা মিত্র রাশিয়া এবং চীনকে আমরা কিন্তু সেভাবে স্পষ্ট অবস্থান দেখছি না। তো সেটা কি আসলে এই যুদ্ধের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? এখানে আসলে বাস্তবতা যেটা হচ্ছে যে ইরান এই মুহূর্তে সবচাইতে আমি বলবো যে
দুর্বল অবস্থাতেই আছে। বলতে পারেন যে একাই তারা যুদ্ধটা করতে হচ্ছে। কারণ তাদের যে মধ্যপ্রাচ্যে তাদের যে বন্ধুরা যারা ছিলেন, যেমন হেজবুল্লাহ বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন আসাদ, আর হামাস, ওইদিকে হুতিরা ইয়েমেনে, তারা কিন্তু সকলেই এখন গত 1-1.5 বছর ধরে ইসরায়েলি আক্রমণের মুখে তারা অনেকেই কিন্তু বেকায়দায় আছেন। সিরিয়ার আসাদ বিদায় নিয়েছেন, তাদের সিরিয়ার এখন সহায়তা করার সুযোগ একেবারেই আছে বলে মনে হয় না। হেজবুল্লাহরা ইসরায়েলি বিমান আক্রমণের মুখে সাম্প্রতিক ঘটনাবলী প্রবাহে তারা দুর্বল হয়ে পড়েছে। হামাসের অবস্থা তো আমরা জানি। কাজেই শুধুমাত্র এখন হুতিরা ছাড়া ইরানের পক্ষে দাঁড়াবার মতো কোনো আঞ্চলিক শক্তি নাই। এবার যদি আসেন রাশিয়ার বা চীনের দিকে, ইরানের অস্ত্রশস্ত্রের একটা বড় অংশ রাশিয়ার দেওয়া অস্ত্রশস্ত্র। গতবার যখন ইসরায়েল ইরান আক্রমণ করেছিল তখন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়, এটুকু এখন জানা যায়। যে তারপরে ইরান কিন্তু রাশিয়ার কাছ থেকে নতুন করে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নবায়ন করার জন্য বা আধুনিকীকরণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি বা করতে পারেনি। তার কারণ সেটা তাদের হয়তো আর্থিক সংকট, এটার একটা কারণ হয়ে থাকতে পারে। তো তার প্রতিফলনটা হলো যে রাশিয়া এই মুহূর্তে তার নিজস্ব ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রচুর ব্যস্ত থাকতে হচ্ছে, এবং এই মুহূর্তে তারা কতটা নৈতিক সমর্থন বাদে বৈশ্বিকভাবে কতটা সমর্থন দিতে পারবে ইরানকে, এই প্রশ্নটা এখনো পরিষ্কার কোনো জবাব আমাদের কাছে নাই। চীনের ক্ষেত্রেও তাই। চীনারা নৈতিকভাবে সমর্থন দিলেও আমার মনে হয় না বৈশ্বিকভাবে ইরানকে এই মুহূর্তে খুব বেশি সমর্থন দেওয়ার মতো অবস্থায় তারা আছে। তো মোটা দাগে যেটা বলা যায় যে ইরানকে এখন ইসরায়েলের সাথে সরাসরি তারা একাই মোকাবেলা করতে হচ্ছে। যদি দীর্ঘায়িত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে যোগ দেয় কোনো কারণে, এখনো সেটা নিশ্চিত নয়, তাহলে কিন্তু এটা আঞ্চলিক ইকুয়েশন যেটাকে বলি বা আঞ্চলিক যে অবস্থাটা আছে সেটা কিন্তু পরিবর্তন আসতে পারে। এবং সেটা কি ধরনের পরিবর্তন আসবে সেটা বলা মুশকিল, কিন্তু এটা নিশ্চিত যেটা আর সংঘাতটাকে আরো বিস্তৃত করবে এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে জড়িয়ে পড়বার একটা সমূহ আশঙ্কাও থাকছে। আপনি যেটা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে ইসরায়েলের পক্ষে, সেক্ষেত্রে কি চীন বা রাশিয়ারও কি আসলে, এই দুটোই তো আসলে পরাশক্তি, তাদেরও কি ইরানের পক্ষে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? এখনো পর্যন্ত সেটা দৃশ্যমান হচ্ছে না। তো সেটি যদি দৃশ্যমান না হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যৌথ যে হামলা, সেটার পক্ষে কি ইরানের দাঁড়ানো সম্ভব হবে, নাকি ইরান অনেকটাই গাজার পরিণতি বরণ করতে হবে? কঠিন কঠিন ইরানের জন্য ওই রকম সিচুয়েশনে ইরানের জন্য একটা কঠিন সময় আসবে, এটা বলাই বাহুল্য। আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তার মানে এই যুদ্ধ আসলে শেষ পরিণতিটা কি হতে পারে? মানে ইরানের পরিণতিটা কি ইরাকের মতোই একটি জায়গায় যাবে, নাকি মানে এর মধ্যে একটি শান্তি চুক্তি বা একটি কোন রকমের চুক্তির মাধ্যমে এটার একটি নিষ্পত্তি হতে পারে? এটা নির্ভর করে, এখন বলা মুশকিল। দুইটা পয়েন্ট বলবো এখানে। একটা হচ্ছে যে যুদ্ধ শুরু করাটা, যারা যুদ্ধটা শুরু করেন তারা হয়তো শুরুর সিদ্ধান্তটা নিতে পারেন যে আমরা জানি কখন শুরু করব, কিভাবে শুরু করব, কিন্তু যুদ্ধ কিভাবে শেষ হয় সেই সিদ্ধান্ত কিন্তু কেউ নিতে পারে না। যুদ্ধ কিভাবে শেষ হবে সেটা কারো জানার মধ্যে থাকে না সাধারণত। চলো একটা পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে আপনি যেটা বললেন, এখন প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে করেন যে তিনি যুদ্ধে না জড়িয়ে এটার সমাধান চাচ্ছেন, বা মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে না গিয়ে এটাকে সমাধান খুঁজতে চাচ্ছেন, সেক্ষেত্রে তিনি হয়তো একটা ইরান এবং ইরানের জন্য একটা মুখ রক্ষা এবং ইসরায়েলের উপর চাপ, এটার মাধ্যমে হয়তো সিজফায়ারের ব্যবস্থা হতে পারে প্রথমে। দ্বিতীয় হতে পারে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিউক্লিয়ার ডিল ইস্যু নিয়ে একটা ডিল হতে পারে। এই কটা সম্ভাবনাই আপাতত দৃশ্যমান। এর বাইরে আমি আর কোনো সম্ভাবনা দেখছি না। যদি এগুলো না ঘটে তাহলে আমরা আরো কিছু খারাপ কিছু দেখবার জন্য হয়তো দুর্ভাগ্যজনক ভাবে হলেও অপেক্ষা করতে হতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।